হাই প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডায়না এমরোজ লাকি, পর্ব 44, ভয়েস বাই আরবি। সকালটা নিতান্তই একা। প্রতি সকাল যেন একটা সোনালি আলোরেখা নিয়ে হাজির হয়, যা সর্বটুকু উষ্ণতা গলে পড়ে ভুবনের মাঝে, সাড়া দেয় নতুন একটি দিন। আজ আর সেই সূর্যকিরণে হাজির হয়নি। সকালটা কুয়াশার চাদরে ঢেকে আছে। গতকাল অবধি চৌধুরী বাড়িটি জুড়ে হইহুল্লার আমেজ মেতেছিল। আজ তা কেবলই নিস্তব্ধ, অঙ্গীকারে ঘেরা। এটাই কি হওয়ার কথা ছিল? শূন্যতায় ঘেরা স্বপ্নগুলো হাতছানি দিচ্ছে চারিপাশে। দেওয়ারই কথা, কিছু নিয়তি কেবল নির্মম পরিহাস নিয়ে উকি দেয়, যা সৃষ্টি করে অসহ্য তীব্র ব্যথা। আর সেই ব্যথা উকি দিচ্ছে সবার মনে। শহর থেকে ডাক্তার, গ্রামের অন্যতম হাকিমকে আনা হয়েছে। ওনারা জানান মায়া আর কথা বলতে পারবে না। অতিরিক্ত আঘাতজনিত ধাক্কা অথবা শক পেলে মানুষের শরীরে এমন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে, যার ফলে অনেক সময় সে কথা বলতে পারে না। শক আসলেই এমন একটা বিষয় যেখানে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো, বিশেষ করে মস্তিষ্ক পর্যন্ত রক্ত ও অক্সিজেন পায় না। এর প্রভাব সরাসরি মানুষের সচেতনতা, চিন্তা ক্ষমতা ও কথা বলার সক্ষমতার উপর পড়ে। শখের সময় রক্তচাপ হঠাৎ করে অনেক কমে যায়, ফলে মস্তিষ্কের রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়। মস্তিষ্ক ঠিকমতো কাজ না করলে মানুষ অস্পষ্ট হয়ে যায়, কথা জড়িয়ে যায়, অথবা একেবারে কথা বলতে পারে না। অনেক ক্ষেত্রে রোগী শুধু চোখ মেলে তাকিয়ে থাকে, কিন্তু প্রশ্নের উত্তর দিতে অক্ষম হয়। এছাড়া শখের কারণে স্নায়ুতন্ত্র সাময়িকভাবে বিকলাঙ্গ হয়ে যায়। কথা বলার জন্য জিহবা, গলা ও মুখের পেশি এবং সেগুলো নিয়ন্ত্রণকারী স্নায়ু সমন্বয় দরকার। শখের প্রভাবে এই সমন্বয় নষ্ট হয়ে মানুষ কথা বলার শক্তি হারায়। কিছু ক্ষেত্রে শখ মানসিক কারণেও হতে পারে। ভয়াবহ দুর্ঘটনা, প্রিয়জনকে হারানো বা চরম মানসিক আঘাতের পর কেউ কেউ গভীর মানসিক শকে পড়ে যায়। তখন শারীরিকভাবে সব ঠিক থাকলেও মানুষ কথা বলতে পারে না। একে মানসিক শকজনিত নীরবতা বলা হয়। আবার গুরুতর আঘাত, অতিরিক্ত রক্তক্ষরণ, মাথায় আঘাত, স্ট্রেস এর মতো অনেক অবস্থাতে শক তৈরি হতে পারে। এসব ক্ষেত্রে কথা বলতে না পারাটা একটি বিপজ্জনক লক্ষণ, যা জীবনহানির ইঙ্গিত হতে পারে। ডাক্তার এবং হাকিম এসব জানান। ডাক্তারকে গতকাল রাতে কল করা হয়েছিল। তাদের বক্তব্য শুনে সবাই থ হয়ে যায়। শালুক তখন বারে বারে বলছিল, আমার মেয়েকে একটু দেখুন, ও হয়তো বেঁচে আছে, চিকিৎসা করালে হয়তো বাঁচবে। ডাক্তার বলেছে মীর আর বেঁচে নেই। শত চেষ্টা, ডাক্তার কবিরাজ যা দেখান না কেন, সে আর বেঁচে উঠবে না। তার বক্তব্য শুনে পুরোপুরি সবাই স্তব্ধ হয়ে যান। রাফিদ ও আহির পাশাপাশি বসা, মীরের মৃতদেহটা বৈঠকখানার মেঝেতে রাখা, সাদা চাদরে ঢাকা তার দেহখানি। গ্রামের মানুষ উঠোনে এসে ভিড় জমিয়েছে। গতকাল সদ্য বিবাহিত দম্পতির তাৎক্ষণিক বিচ্ছেদ যেন সবাই কাতর ভাবছে, বলাবলি করছে, কেউ কেউ মুখে শাড়ি আঁচল চেপে কান্না করছে। গতকাল বিয়ের হলো, নতুন জীবনে পা রাখলো, তখনই যে মৃত্যু এসে দুয়ারে দাঁড়িয়ে পড়ল। মীরকে সৃষ্টিকর্তার জিম্মায় নিতে হাজির হয়েছে, নিয়েই নিল শেষমেশ। রাফিদ বসা থেকে উঠল, মীরের দেহের পাশে বসে সাদা চাদরটা মুখের উপর থেকে সরিয়ে ফেলল। রত্নখচিত পেন্ডেন্টটা, লকেটটা খুলে মেঝেতে ধপ করে বসে। আমজাদ তাকালেন সেদিকে। রাফিদ বলল, মীরকে নিষাদ বংশেরদের মধ্যে কেউ মেরেছে। হয়তো তার লক্ষ্য ছিলাম আমি, কিন্তু শেষমেশ শিকার হলো মীর। হয়তো না, তুই ছিলি তার লক্ষ্য। আর এই খুনটা করেছে কাবির হোসেন। উনি ছিলেন ছদ্মবেশী সম্রাট নিষাদের বংশধর। আর সকালে ওনার ঘরে গিয়ে দেখি উনি নেই। একটা চিঠি ছিল শুধু বালিশের নিচে, সেখানে সব সত্য বলে গেছে। উনি ভীষণ চালাক। থেমে আহির ব্যথিত কণ্ঠে বলল, সেদিন আমরা সাথে করে জমদুধ নিয়ে এসেছিলাম, দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। আমজাদ একবার মীর, দ্বিতীয়বার তাকালেন থমাস শনের দিকে। নিজেকে অপরাধী মনে হচ্ছে, তার তীব্র কষ্ট হচ্ছে। থমাস শনের জায়গায় নিজেকে বসালেন, মীরের দেহটা আর স্থান করে রাফিদকে বসালেন। হ্যাঁ, কল্পনায় ওনার সন্তান মারা গেছে, ভাবতেই উনি ভেতরে ভেতরে মরে যাচ্ছেন। তাৎক্ষণিক সে কল্পনার জগৎ থেকে ফিরে আসলেন। চোখ পড়ল মায়ার দিকে। এক রাতে তার চোখ, মুখ, রূপ
সৌন্দর্য সব যেন বিসর্জন দিয়েছে। আমজাদ কম মরছেন না, মীরকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। চলে গেছে সে, আর একমাত্র কন্যাকে চিরশূন্য করে। বুকটা ফেটে যাচ্ছে তার। আমজাদ ছোট থেকে বড় হলেন, এই অবধি বয়স সীমা পার করলেন। কখনো কষ্ট, যন্ত্রণা সেভাবে ছটফট করেননি। দুঃখ ব্যতীত জীবন হয় না। তারও দুঃখ ছিল। তার বাবা ভাই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়েছে, সেদিন তিনি মুখ থুবড়ে কেঁদেছিলেন। তবে আজকের দিনের মতো করুণ মাত্রাতিরিক্ত কষ্ট হয়নি। কাঁদতে ইচ্ছা করছে তার। বন্ধ ঘর দরকার, যেখানে বসে কাঁদলে তার কান্না কেউ শুনতে পাবে না, গ্রামবাসীরা দেখবে না। আমজাদ মাথাটা দুদিকে হালকা নাড়ালেন, চোখে অজস্র জল। এক ফোঁটা জল ছিটকে পড়ল ছড়ি ধরা হাতটার উপর। সচরাচর ছড়িতে ভর দিয়ে চললেন না তিনি, আজ ভর দিচ্ছেন। শরীরের শক্তি যে গতকাল রাতেই ফুরিয়ে গেছে। বুলবুল দেখছে মীরকে। বাড়িতে ফিরেছে বেশ কিছুক্ষণ হয়নি। বাড়ির চৌহর দিয়ে অতিক্রম করে ভেতরে প্রবেশ করতেই তখন বাড়ি ভর্তি মানুষ দেখে চোখ নড়বড় হয়ে ওঠে। ঘরে ঢুকে সাদা চাদরে কাউকে দেখল। বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। শালকের পাশে বসে বুলবুল আস্তে ধীরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে মারা গেছে? শালক জবাবে শুধু নীরব হয়ে মীরের লাশটার দিকে তাকালেন। চোখ দুটো ফুলে গিয়ে ভ্রুতে ছুঁয়েছে। বুলবুল কারো থেকে কোনো জবাব না পেয়ে নিজেই চাদরটা তুলে মীরকে দেখল। মীরকে দেখেই ও ছিটকে দূরে সরে যায়। কান্না শুরু করেছিলেন। মীর এ বাড়িতে আসার পর থেকেই তার পেছনে পড়ে থাকতো, এটা ওটা দেখিয়ে টাকা চাইতো, সবসময় মীরের উপর নজর রাখতো। যা সবটাই ছিল ওর আর মীরের খুনসুটির একটা অংশ মাত্র। আর সে অংশটি যেন হারিয়ে গেছে ওর কাছ থেকে। মসজিদ থেকে মৌলভী সাহেব এসেছে। তিনি আমজাদের দিকে এগিয়ে গেলেন, বললেন, লাশ বেশিক্ষণ রাখা ঠিক নয়, যত দ্রুত দাফন দিবেন ততই উত্তম। আপনি বলেন আমি কবরঘরের ব্যবস্থা করি, বাঁশ কাটতে হবে। দুজন অনুচরকে বলে বড়ই পাতা গরম জলের ব্যবস্থা করতে হবে। আমজাদ তাকালো মৌলভীর দিকে। তার চেহারাটা কেমন বিমর্ষ হয়ে গেছে, চোখ জোড়া টকটকে লাল। মেঝেতে পড়ে থাকা মীরের দিকে তাকালেন একবার, বললেন, আপনি ব্যবস্থা করুন। কথাটা শুনলেন শালুক। মাথা তুলে তাকালেন আমজাদের দিকে। তার মেয়েকে মাটির ঘরে একা ফেলে আসবে, আর আসবে না তার কাছে, ফিরবে না মীর, চলে যাবে চিরতরে। ভাবতেই শালুক প্রতিবার মরে যায়। কেবল তার দেহটা পড়ে আছে সবার সম্মুখে। কেঁদে উঠলেন বারবার। প্রতিটি মানুষ ছেড় চোখে জল, অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছেন গ্রামের বাসিন্দারা। আলিমনগর গ্রামে যেন হট্টগোল লেগে গেল। দূর দূরান্ত থেকে যারা শুনেছে তারাও ছুটে আসছে মীরকে দেখতে। বেলা গড়াচ্ছে। একদল কবর ঘরে ব্যস্ত, একদল বাঁশ কেটে সাজাচ্ছে। বুলবুল বাজার থেকে কাফনের কাপড় কিনেছে। আতর, সুরমা, শেষ বিদায়ের সাজানো দরকার, যা আজ যেন মীরকে আরেকবার পূর্বের দিনটার মতো সাজাতে হবে। বুলবুল কাঁদতে কাঁদতে বাজার থেকে ফিরছে। এই তো গত পরশুদিন সন্ধ্যায় মীর ওর সাথে একটি দুঃস্বপ্ন নিয়ে আলোচনা করছিল। জানিস বুলবুল, আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। এই বাড়িটা বিয়ের আয়োজন চলছে, অথচ আমি কারো শেষ বিদায়ের আয়োজন দেখছি। কথাটা যেন বুলবুলের চারিপাশে প্রতিধ্বনিত হতে শুরু করলো। মীরের সে স্বপ্ন আজ সত্যি হয়েছে। বুলবুল চোখের জল মুছে সামনের দিকে তাকালো। মীরকে গোসল করাবে। বড়ই পাতার জল গরম করা হয়েছে। একদল লোক মীরের লাশ নিয়ে ঘরে প্রবেশ করলো। শালুক তা দেখে লাফিয়ে পড়লো মীরের উপর। তাকে কিছুতেই নিতে দেবে না। তার কান্নার শব্দে চারিপাশে দোলা দিয়ে উঠল। তৃষা, গৌরী, শাহানারা তারা এসে সামলালেন শালুককে। শালুককে ছাড়াতে চাইলে শালুক মীরকে ছাড়তে চাইলেন না, তবু তাকে ছাড়তেই হলো। গৌরী ওরা খুব কষ্টে শালুককে সরালেন। মসজিদ থেকে নিয়ে আসা খাটিয়ায় করে মীরকে চিরতরে ঘর থেকে বের করা হলো। এই যে বের করা হলো, আর কোনোদিন ফিরবে না, ফিরতে পারবে না এ ঘরে। তাকে নিয়ে যাওয়ার আয়োজন চলছে একান্তই তার ঘরে। কিছু লোক মিলে মীরকে পর্দাঘেরা স্থানে নিয়ে গেল। তাকে গোসল করানো হয়। উষ্ণ গরম জলে তার পুরো শরীর ধুয়ে দেওয়া হয়। মৌলভী সাহেব গোসল শেষে খুব সুন্দর করে সাদা চকচকে কাপড়ে মুড়িয়ে দিল তার শরীর। মীরের শেষ আয়োজনটি দূর থেকে দেখছে থমাস। একজন বাবার চোখের সামনে সন্তানের মৃত্যু দেখা বড়ই অদ্ভুত, কষ্টদায়ক ব্যাপার। আমজাদ সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। আজ থেকে ছড়ি ছড়ি এবং বুলবুলের সাহায্যে দাঁড়াতে হলো।
শালুকের কাছে যাবেন, সে পুরোপুরি ভেঙে পড়েছেন। মীর বিদেশে ফিরে যাবে বলে শালুক কষ্ট পেতেন, খুব করে চাইতেন মীর যেন গ্রামে থেকে যায়, কাজ ছাড়া কোনো মতেই করতে চাইতেন না। আজ আজ তার ছেলে তার কোল থেকে চিরতরে হারিয়ে গেল, তার মুখটির দিকে তাকানো যাচ্ছে না। আমজাদ কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল তার দিকে, গিয়ে হঠাৎ থ মেরে দাঁড়ালেন, মায়াকে খুঁজলো। এতক্ষণ এখানেই বসা ছিল, এখন দেখছেন না। শোকে কি করে বসবে ভেবে আমজাদ বিস্মিত চোখে দোতলার ছাদ এদিক ওদিক তাকালেন, কোথাও নেই। রাফিদকে লক্ষ্য করে বললেন, মায়া কোথায়? এখানেই তো ছিল বলে সেও তাকালো, দেখলো না। আমজাদ পুনরায় বলল, দ্রুত দেখো কোথায়, কিছু করে বসলো না তো? আমজাদ থেমে যেতেই রাফিদ আহিত ছুটে দুজন ঘরের বাইরে গেল। একজন ওপরের দিকে তলায় যেতে চোখে পড়ল দোতলার দিকে। দোতলার কর্নিয়ারে সাদা রঙের কিছু একটা দেখে প্রথমে দাঁড়িয়ে পড়ল রাফিদ। আহিরও দাঁড়িয়ে পড়ল তার পেছনে, তাকালো দোতলার দিকে। মায়া সাদা রঙের শাড়ি পরে রেলিং ধরে দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো, সাজগাছ গহনা কিছুই নেই শরীরে। রাফিদ দম ফেলে বাবা বলে নরম স্বরে ডাকে, মায়ের দিকে চেয়ে। আমজাদ তাকালেন, সেই সাথে সবাই তাকালেন। হঠাৎ সবার চোখে পড়ল আজ মায়ার অন্যরকম সাজ, অন্যরকম রূপ। রঙিন দিঙের মেয়েটা যেন এক মুহূর্তে রঙহীন হয়ে গেল। পরনে সেই বিধবার শাড়ি, সাদার ভেতরে মিশিয়েছে নিঃশব্দ শোক। যে মানুষটির হাসিটা একদিন উঠোন ভরিয়ে দিত, আজ তার হাসিটা শুধু আক্ষেপ। তার হাসির জেগে বসে আছে গভীর অনুশোচনা, অচেনা শূন্যতা। চোখ দুটো অবয়সের মতো তাকিয়ে আছে, কোথাও নয়, কারোর দিকে নয়। কী বা সে দেখবে, সব দেখার শক্তি হারিয়ে ফেলেছে যে। তার পরনে শুধু কাপড় বদলায়নি, বদলে গেছে জীবন। শব্দহীন কান্না গালের ভাঁজে ভাঁজে জমে আছে, কিন্তু ঝরে পড়ার অনুমতি পাচ্ছে না। চারিপাশে আপনজনেরা আছে, তবু সে একা। ভিড়ের মাঝে তার নিঃসঙ্গতা দীর্ঘ ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। রাফিদ ফিসফিস করে বলল, মায়া। সে মায়া বলতেই মায়া উদ্ভ্রান্তের মতো ছুটে গেল তার ঘরে। ঘরে ঢুকে দরজার কপাটটা আটকে দিল। ঘরের ভেতরে স্মৃতি ঘেরা সেই ইট পাথরের দেয়ালে ঘেঁষে বসে পড়ল। মন খুলে কাঁদছে। নিজের গায়ের গন্ধটা এখনো তার হাতে মিশে আছে, অথচ মানুষটি নেই। সে ভাবতে পারছে না, শরীর ধীরে ধীরে খারাপ হচ্ছে, উপলব্ধি করতে পারছে সে। মীর আদ্রিয়ানের নাম করে দুটো চিঠি পাঠিয়েছিল, একটা পড়েছিল, একটা এখনো পড়েনি। চিঠির কথা মনে পড়তে বসা থেকে উঠে খাটের দিকে গেল। বালিশের নিচে চিঠি, হাতটা কাঁপছে। কাঁপা হাতে চিঠিটা খুলল। প্রথমে উল্টো ধরেছিল, পরে ঠিক করে ধরল। সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, উচ্চারণ করতে পারছে না অক্ষরগুলো। চোখ বুলিয়ে মনে মনে পড়তে শুরু করলো। প্রিয় মায়াবতী, আমি আদ্রিয়ান ওরফে মীর জাফর শন। চিঠির শুরুতে অদ্ভুত শব্দ, তাই না? অদ্ভুত। আমার জীবনে প্রতিটা অধ্যায়গুলো এই বিস্ময়কর শব্দে ঘেরা। আমার জীবনটা বড্ড অন্ধকার, প্রতিটা মুহূর্তে কাটে অন্ধকার কুঠুরিতে। ভাবছো সে অন্ধকারের রহস্য কি? আমার মা। যবে থেকে জানতে পেরেছি আমার মা নেই, সেদিন থেকে আমি মেয়ের বেলাগাম কাতরায় একাকী ফুফিয়ে ফুফিয়ে কান্না করেছি। জানবে না কত কষ্টে রোজ পোহাতে হয়, জানবে না। এতিম হওয়ার কষ্ট সে বোঝে যে এতিম। আমার সব আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা, বাবা আছেন, বড্ড ভালোবাসেন আমায়। ছোটবেলায় মাও বাসতেন, তবু যেন খামতি থেকেই যায়। আর সেই খামতি এরাই না আমাকে খুব জ্বালাতন করতো। দিন সময় এভাবে পার হতে লাগলো। তুমি আমি ছোট থাকতে ছোটবার ঠিক করলেন বড় হলে আমি যেন তোমাকে আমার বউ করি। ভালোবাসার উপলব্ধির সময়ে মায়া নামটি প্রথম উচ্চারণ করি। তোমাকে পেতে ছুটে আসি দেশের মাটিতে। আর যেদিন আমি তোমাকে প্রথম দেখি গহীন বনে আমার বাঁশির সুরে, তোমার ছুটে আসার মুহূর্ত আমাকে শিহরণ জাগিয়ে তুলেছিল, ঢেউ তুলে দিয়েছিল আমার হৃদয়ে। আমার অন্ধকার জীবনে তোমার আগমন ছিল চন্দ্র সূর্যের মতো আলোকিত, যে আলো ধরে বেরিয়ে আসছিল নিস্তব্ধ বিষাদ ভরা জীবনটা থেকে। তোমাকে দেখে ছুটে এসেছিলাম পাগলের মতো। সেদিন আমি তোমাকে দেখে আবার নতুন করে প্রেমে পড়েছিলাম। আমার মায়াবতী, আমার মায়াতে জড়িয়ে থাকতে চাই, তোমার মায়াতে জড়িয়ে থাকতে চাই চিরকাল। আমার ভালোবাসা, তোমার ভালোবাসাতেই মরতে চাই। যদি কখনো মৃত্যু আসে, সে মৃত্যুও যেন তোমার হাত চেপেই আসে। আজ যখন তোমার চোখে জল দেখেছি, বিশ্বাস করো সমুদ্র আছড়ে পড়েছে মাথায়। মস্তিষ্ক নিউরনগুলো ধীরে ধীরে ছিঁড়ে যাচ্ছিল। খুব কষ্ট পেয়েছি আমি। তোমার সাথে আমার বিয়ের বিষয়টা আমি সবাইকে বলতে বারণ করেছি,
যেন তোমাকে অবাক করতে পারি। কিন্তু দেখো, আজ তোমার চোখের জল আমাকে চমকে দিয়েছে। দরকার নেই আর অবাক করার। তোমার কষ্ট সহ্য করার ক্ষমতা মেয়েদের নেই। চিঠিটা যখন তুমি পড়বে হয়তো তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে, খুঁজবে আমাকে। জানো মায়াবতী, এই চিঠি লিখতে বসে বুঝলাম কিছু অনুভূতি কাগজে ধরে লিখতে গেলে হাত কাঁপে। তবু লিখছি, কারণ তোমাকে না বললে আমার ভেতরে ভালোবাসা যেন অপূর্ণ পেয়ে যাবে। তুমি জানো, তোমার নামটা ভাবলেই আমার মনে এক ধরনের শান্তি নেমে আসে। যেমন জীবনের সমস্ত কোলাহলের ভেতরেও একটা নির্ভরতার ঠিকানা আছে। তুমি আমার কাছে শুধু ভবিষ্যতের সঙ্গিনী নও, আমার বিশ্বাস, যে বিশ্বাস ভর করে আমি আগামীকাল পথের দিকে এগোতে চাই। আমি জানি জীবন সবসময় সহজ হয় না। আমাদের পথে থাকবে দুশ্চিন্তা, ক্লান্তি, হয়তো ভুল বোঝাবুঝি। কিন্তু আমি এতটুকু জানি, তোমার হাতটা ধরলেই সেই সবটুকু পার হয়ে যাওয়ার সাহসী পাবো। কারণ তুমি আসো বলেই আমি মেয়ের এখনো বেঁচে থাকার স্বপ্ন দেখি। তোমার হাসির ভেতর আমি আশ্রয় দেখি, তোমার নীরবতায় দেখি গভীরতা। তুমি না থাকলে আমি বুঝতে পারি তোমার মন আমার জন্য কতটা স্নেহশীল। তুমি আমার জীবনের এক শক্তি, সেই শক্তির পাশে দাঁড়াতে পারাটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হবে। মায়া, আমি শুধু সত্যিকারের সৎ উত্তম জীবনসঙ্গী হিসেবে তোমার পাশে থাকার অঙ্গীকার করতে চাই। যখন দিন ভালো যাবে তখন আমরা সেই আনন্দটুকু ভাগ করে নেব। আবার যখন দিন কঠিন হবে, সেই কঠিন সময়টা দুজনে একে অপরের পাশে থেকে ভালোবাসার শক্তিতে সহজ করে নেব। আমার অসম্ভব ভালোবাসা কোনো প্রদর্শনের জন্য নয়, এটা প্রতিদিনের ছোট ছোট যত্নে, সম্মানে আর একে অপরের প্রতি শ্রদ্ধায় বেঁচে থাকবে। এই আমার বিশ্বাস। তুমি যেমন, ঠিক তেমন করে তোমাকে গ্রহণ করতে চাই। আর মাত্র কয়েক ঘন্টা, এরপর তোমাকে সারা জীবনের জন্য আমার করে নেব। ছোট্ট একটা সংসার সাজাবো। তোমার কোলভরে ছোট রাজকন্যা, রাজকুমারী আসবে। তাদের নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। আজ তোমাকে কাঁদানোর জন্য ক্ষমা চাইছি। তোমার আজকের কষ্টটুকু আমার হয়ে যাক। এই চিঠির শেষে শুধু এতটুকুই বলবো, জীবন যদি একটা দীর্ঘশ্বাসের পথ হয়, তবে সে পথটা তোমার সঙ্গে কাটানোর সুযোগ পাওয়াই আমার সবচেয়ে বড় প্রার্থনা। সবটুকু আন্তরিকতা নিয়ে, তোমার হবু স্বামী, মীর জাফর শান। মীর জাফর শানের দাফনের কাজ সম্পন্ন হয়েছে। গ্রামের পড়ায় প্রতিটি মানুষই অংশগ্রহণ করেছিল তা জানা যায়। তাকে তার মায়ের পাশেই শুয়ে রাখা হয়েছে, সেই নিদ্রায় মগ্ন যে নিদ্রা থেকে আর ফিরে আসা সম্ভব নয়। মায়া একটু স্বাভাবিক হয়ে পরক্ষণে পূর্বের রূপে ফিরে যায়। গতকাল থেকে ঘরের মধ্যে দবঙ্গিতে বসেছিল। না আছে ঘুম, না আছে খাওয়া দাওয়া, থাকবেই না, এটাই কি স্বাভাবিক নয়? রাফিদ ও আহির মিলে খুব কষ্টে মায়ার দরজা তখন খুলেছিল। তারা ভয় পেয়ে গিয়েছিল, এই বুঝে মায়া কিছু করে বসলো। মায়া ঠিক আছে, বেঁচে আছে, মরে যায়নি, শুধু ভেতরে আত্মাটা মৃত। জয়ন্তন বেগম জোহরের সময় থেকে নামাজের ঘরেই বসে আছেন। চোখ বেয়ে জল পড়ছে মোনাজাতে, তার সবটুকু দোয়া মীর আর মায়াকে ঘিরে। মায়ের আর্তচিৎকার, হাহাকার, বিয়ে হতে না হতে বিধবা হওয়া, সবটা যেন একটা দুঃস্বপ্নের মতো। তিনি ঘুম থেকে উঠে দেখবেন সব কিছু স্বপ্ন। মীর বেঁচে আছে, পুরো বাড়ি জুড়ে আনন্দে অটুট। চোখ খুলে কান্না করবেন, বন্ধ করে ফুফি ফুফি কাঁদছেন। তার চোখ তার কান্না দেয়াল শুনতে পাচ্ছে, দেখছে। ওদেরও সহ্য হচ্ছে না এই কান্না। সব কিছু ঠিকঠাক হয়ে যেত, দুঃস্বপ্ন হয়ে যেত। ভাবতে থাকলে শালক দূর থেকে দাঁড়িয়ে দেখছে মীরের সমাধিখানা। মায়ের সাথেই আছে, তাকে গৌরী সাহান্নারা ধরে রেখেছে। মীরের কবরের সমাধি ফলক তৈরি করা হয়েছে। 4জন লোক সমাধির কাজে নিয়োজিত। মাথার দিকে সমাধির ফলকে এসে থামলেন একজন রাজমিস্ত্রি। ঘাড় ঘুরিয়ে তাকালো তাদের দিকে, জিজ্ঞাসা করলো মৃত ব্যক্তির নাম, জন্মসাল, জন্মদিন, বাবার নাম জিজ্ঞেস করলেন। মীরের নামের সাথে আজ মৃত শব্দটি যুক্ত হয়েছে। মৃত মীর এর জন্মসাল জিজ্ঞেস করেছেন। প্রশ্নটা শুনে থমাস কুঁকড়ে গেলেন যেন। বুকের চাপা ব্যথাগুলো বেড়ে গেল। মনে পড়া সেই দিনটার কথা, যেদিন মীর দুনিয়াতে আসে। তার স্ত্রী রুম্পা বেগম মৃত্যুর আগে অন্তঃসত্ত্বা থাকাকালীন বলতেন, আমার যদি কিছু হয়ে যায়, আমার সন্তানকে দেখে রাখবেন। আমি বেঁচে থাকবো বলে মনটা সায় দিচ্ছেন না,
তবে আমি দোয়া করি আমার অনাগত সন্তানের জন্য, সৃষ্টিকর্তা যেন ওকে দুনিয়ার আলো দেখায়, জীবনটা ওর আলোতে আলোতে ভরে যায়। আলোতে ভরে উঠেছে তার জীবন, কিন্তু হঠাৎ যেন মৃত্যুর ঘণ্টা এসে তার দুয়ারে থেমেছিল। থমাসের মন কাঁদে, বলতে ইচ্ছা করে আমাকেও আমার সন্তানের সাথে কবর দিন, বেঁচে থেকে আর হবে কি। সব ভুলে একমাত্র সন্তানকে ঘিরে দুনিয়ায় বেঁচে থাকার এক তীব্র ইচ্ছা জন্মেছিল তার মনে। রুম্পা বেগম চলে যাওয়ার পর কত যে বলেছিল, বিয়ে কর, নতুন করে জীবন শুরু কর, গেলেন না সে জীবনে। নতুন জীবন বলতে তো তিনি মীর আর তার একমাত্র সন্তানকেই খুঁজতেন, জানতেন আজ সে জীবন হারিয়ে গেছে। মরহুম মীর জাফর সন, পিতা থমাস সন, জন্ম 1 জানুয়ারি 1923 খ্রিস্টাব্দ, মৃত্যু 1 জানুয়ারি 1953 খ্রিস্টাব্দে। রাজমিস্ত্রি সমাধি ফলকের কাজ সম্পন্ন করলেন। শহর থেকে সন্ধ্যার দিকে আলিমনগরে এসে পৌঁছালেন সাইদ আলী মির্জা আর তার স্ত্রী রত্নাবতী বেগম। সাইদ সংক্ষেপে তাকে রত্না বলে ডাকেন। গতকাল ছেলের ফোন পেয়ে আজ তারা চলে এসেছে আলিমনগর। রত্না বেগম মোটেও গ্রাম পছন্দ করেন না, আসতে থেকে নাক উঁচু করে আছে। কখন শহরে পৌঁছাবেন সেই চিন্তা ছিল, কিন্তু ছেলেকে মর্মাহত দেখে কিছুটা ভেঙে পড়ছিলেন রত্না। চৌধুরীর বাড়ির প্রতিটা মানুষ গম্ভীর মুখ। তিনি বিষণ্ণ মনে জিজ্ঞেস করলেন আহিরকে, জানতে চাইলেন কি হয়েছে। আহির কোনো জবাব না দিয়ে রত্নাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। রত্না ঘাবড়ে যান, ছেলেকে জিজ্ঞেস করেন বারবার কি হয়েছে। যে মেয়ের জন্য তাদের আহির ডেকেছিল সে নিশ্চয়ই কিছু করেছে ভেবেছেন তিনি, কিন্তু তাৎক্ষণিক তিনি মায়াকে দেখলেন সাদা শাড়িতে। থমকে যান তিনি। বৈঠকখানায় শোক সমাবেশে বসে আছেন সকলে। তাদের মাঝে নেই আহির ও রাফিদ। সারা সন্ধ্যায় বসেছিল মীরের কবরের পাশে। গতকাল অবধি তিনজন বেশ আনন্দে মেতেছিল, আজ তাদের মধ্যে যোজন যোজন দূরত্ব। মীর নামক মানুষটি মাটির ঘরে শায়িত, তাদের প্রাণপ্রিয় বন্ধু, ভাই। ও যে ওই যে কবরে শুয়ে আছে। রাফিদের কলিজা পুড়ে উঠল, চোখের জলকে সামাল দিতে পারল না। টইডুম্বুর করে আস্তে ধীরে গাল বেয়ে পড়ল। বোবাকান্নায় ভেঙে পড়ল সে। মুহূর্তে বা হাতের পিঠ দিয়ে চোখের জল মুছে ফেলল। আজকে মীরের জায়গায় আমার থাকার কথা ছিল, বলল রাফিদ। আহির তার কাঁধে হাত রাখল, কিছু বলল না। আমি সম্রাট নিষাদের বংশধরদের ছাড়ব না। রাফিদের কণ্ঠে তেজ, রাগ, প্রতিশোধের একটি প্রতিচ্ছবি ফুটে উঠল। আহির বলল, ভুলটা আমাদের। সেদিন কবির হোসেনকে বাড়িতে আনাটা উচিত হয়নি। ওনার উদ্দেশ্য ছিল এই বাড়িতে আসার। লোকটা বুঝতেই পারেনি মীর এই বংশের সন্তান নয়। বুঝবে বা কী করে? শয়তান লোকটা আসার পর থেকে তার ঘরটির মধ্যে বন্দি ছিল। খাবারটা অবধি তার ঘরে দিয়ে আসতে হয়েছে। এতটা সম্মান ও ভালোবাসা দেওয়ার পর এই বেইমানি করলো। আহির নিঃশ্বাস বন্ধ করে আবার ছাড়ল। মীর যদি বিয়ের বিষয়টা গোপন না রাখতো তাহলে ও হয়তো মীর বেঁচে থাকতো। যদি পরিবার সহ আশেপাশের মানুষ জানতো বিয়েটা মীরের সাথে, তবে কবির বুঝে যেত মীর আমজাদ আঙ্কেলের সন্তান নয়। সেদিন আমি যদি রত্নখচিত পেন্ডেন্ট লকেট ওর গলায় পরিয়ে নিয়ে দিতাম, ওকে জমিদারের ছেলে বলে পরিচয় না করাতাম, তবে ও হয়তো বেঁচে থাকতো। আহি শুধু তাকিয়ে দেখছে মীরের আফসোস, প্রতিটা সুর, কত পদক্ষেপ ভুল করে দেখাচ্ছে। আজ সে ভুলগুলো না হলে হয়তো মীর বেঁচে থাকতো, কিন্তু তার বদলে সে মরে যেত। তা ভাবছে না। আমি অরুণকে দিয়ে খোঁজ নিয়েছি, সম্রাট নিষাদ আলিমনগর নেই। কোথায় গিয়েছে কেউ জানে না। হয়তো ওনার উদ্দেশ্য সফল হতে দূরে চলে গেছে। বাকি রইল শেফালি, ওকে দিয়ে কবির তার উদ্দেশ্য হাসিল করিয়েছে। ওরা জানে ওদের ধরতে পারলে বেঁচে থাকবে না, তাই দূরে কোথাও চলে গেছে। আজ হোক বা কাল এর ফলাফল ঠিক ওরা পাবে, বলল রাফিদ বলে গাটা এলিয়ে রেলিংয়ের পাশে বসে। আহির তখন মনে করলো মোহিনীর কথা। আচমকা যেন ওর মনে পড়ে গেল। আহির শান্ত গলায় বলল, রাফিদ, তোর না গতকাল মোহিনীকে বিয়ে করার কথা ছিল? দিঘির পাড়ে অপেক্ষা করবে। তুই তুই তো যাসনি, ওর খোঁজ নিয়েছিস? আজ 7 দিন পার হয়ে গেল, একটাবার খোঁজ নেওয়া দরকার তোরও। রাফিদ ভাবে মোহিনীর কথা। মীর হারিয়ে যাওয়াতে সব কিছু ভুলে গেছে প্রায়। গতকাল মেয়েটা হয়তো অপেক্ষায় ছিল, নিশ্চয়ই এখন অভিমান করে আছে। তোর এখন যাওয়া দরকার ওর বাড়ি, কোনোভাবে খোঁজ নেওয়া দরকার। রাফিদের মন শীতল হয় হঠাৎ। কোনো এক অজানা কারণে সর্বাঙ্গ কেঁপে উঠল। অবস্থান ত্যাগ করে উঠে দাঁড়ালো।
তাদের পারিবারিক কবরস্থানের দিকে তাকায়। মীরকে যেন দেখতে পেল, দৃষ্টি তাৎক্ষণিক সরিয়ে ফেলল। পুনরায় চোখ কষলে তাকালো, নেই কোথাও মীর। হ্যালুসিনেশন হচ্ছে, মোহিনীর বাড়ি যাবে ভেবে নিশ্চিত করলো। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব আসবে খুব দ্রুত। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।